হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি আর ডি এর আরো একটা অঙ্কের ক্লাস, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তোমরা অলরেডি জানো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের দুটো ক্লাস আমি করাবো। প্রথম ক্লাসটা করানো হয়ে গেছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই আজকেই প্রতিষ্ঠিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর প্লে লিস্টে একবার চেক করে আসো, ওখানে প্রত্যেকটা ক্লাস পরপর তোমরা পাবে। আর আজকে আমরা চলে যাব সরল সুদের ক্লাস নাম্বার 2 তে। আগের দিনে তোমাদের আমি বলেছিলাম যে সরল সুদ থেকে কি কি টাইপের অঙ্ক তোমাদের করতে হবে এবং এই টাইপগুলোর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে না, অসম্ভব। তো এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। তো কি কি টপিক আমরা অলরেডি পড়ে ফেলেছি: সূত্র দ্বারা মান নির্ণয়, সুদ আসল, সরফিক প্রয়োগ, সুদের হার ও সময়ের পরিবর্তন। এই চারটে টাইপ আমরা অলরেডি কভার করে ফেলেছি। এবার আজকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টাইপ গুলো রয়ে গেছে। আজকে আমরা করব নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুদের পরিবর্তন, নেক্সট হচ্ছে আসলের গুণোত্তর বৃদ্ধি, নেক্সট হচ্ছে আসলকে বহু অংশে বিভাজন, আর লাস্টে রয়েছে মিশ্র প্রশ্ন, যেখানে আমরা সবকিছু মিক্স কিছু প্রশ্ন সমাধান করব। আর তার সাথে বলে রাখি, যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলের সদস্য রয়েছে, আমার পরিবারের সদস্য রয়েছে, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত এত সাপোর্ট করার জন্য, এত এত লাইক এন্ড কমেন্ট করার জন্য। আরো একবার বলবো, যারা আজকে ক্লাসটা দেখছো এবং ক্লাসগুলো করতে ভালো লাগছে, অন্তত একটা কমেন্ট প্রত্যেকে করে যাবে, একটা লাইক সকলে দিয়ে যাবে, আর প্রত্যেকে বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো, ফার্স্ট ক্লাস করতে এসেছো, আজকের ক্লাসটা তো করবেই, আর ভালো লাগলে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর দেরি না করে, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম যে টাইপটা শুরু করব। এই চ্যাপ্টারের টাইপ নাম্বার 5 কি আছে: নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুদের যদি পরিবর্তন হয় তাহলে আমরা কিভাবে অঙ্ক করব। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে, নির্দিষ্ট টাকা বার্ষিক সরল সুদের হারে 2 বছর পর 720 টাকা এবং আরো 5 বছর পর 1020 টাকা হয়, মূলধনের পরিমাণ কত টাকা? ভীষণই সুন্দর একটা প্রশ্ন। আমরা একটু মানেটা ভেঙে বুঝে নিই। ধরো আজকে তুমি পি টাকা রেখেছো, এই পি টাকাটা 2 বছর পর গিয়ে হয়েছে 720 টাকা এবং বলেছে আরো 5 বছর। এখানে একটা জিনিস নোটিস করবে, যদি আরো কথাটা না থাকতো, শুধু 5 বছর, তাহলে এই 2 বছরের পর থেকে আর 3 বছর হতো। কিন্তু যেহেতু আরো কথাটা ব্যবহার হয়েছে, তার মানে আরো 5 বছর পরে এখানে হয়েছে 1020 টাকা। তো একটা জিনিস নোটিস করতে পারছো, 720 টাকা থেকে বেড়ে 1020 টাকা হয়েছে। তাহলে 720 থেকে 1020 হওয়া মানে কত টাকা বেড়েছে? কি করে বার করবো? 1020 বিয়োগ 720, বিয়োগ করলে পাবে 300 টাকা। এই যে 300 টাকা বেড়েছে, যেটা এক্সট্রা পাওয়া যায় তাকেই বলা হয় কি? সুদ। তাহলে 300 টাকা সুদ পাওয়া গেছে। কত বছরে পাওয়া গেছে? 5 বছরে পাওয়া গেছে। তাহলে 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ তাহলে কত টাকা হবে? 5 দিয়ে ভাগ করলে 60 টাকা। তাহলে 5 6 30 আর 0। প্রথমে ছিল 2 বছর, তাহলে 2 বছরের সুদ কত টাকা হবে? 60 গুণ 2 120 টাকা। এবার ভাবো, এই যে 720 টাকা রয়েছে, এর মধ্যে পি মানে আসলও রয়েছে আর 2 বছরের সুদও রয়েছে। 2 বছরের সুদ 120 টাকা, তাহলে পি মানে আসল কত টাকা? 720 টাকার মধ্যে 120 টাকা সুদ, তাহলে বাকিটাই আসল। বিয়োগ করে দিলাম, মানে 600 টাকা হচ্ছে কি আসল। আমাদের কি চেয়েছিল? মূলধনের পরিমাণ কত টাকা? উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 600 টাকা। দেখে নাও প্রত্যেকে সলিউশন। প্রথম অঙ্কটা খুবই সুন্দরভাবে একদম আস্তে আস্তে আমি তোমাদের করিয়ে দিলাম। প্রত্যেকে দেখে নাও সলিউশন, প্রত্যেকে সমাধানটা ভালো করে দেখে নাও। এরকম আরো কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এবং এই টাইপটা কি বলেছি? সময়ের ব্যবধানের সাথে সাথে সুদের পরিবর্তন হবে। যেমন দেখো, 2 বছর থেকে 5 বছর হলো, সুদটার পরিবর্তন হলো, মোট অ্যামাউন্টে পরিবর্তন আসলো, 720 টাকা থেকে 1020 টাকা হলো। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলা আছে, নির্দিষ্ট টাকা বার্ষিক সরল সুদের হারে 5 বছর পরে 9,800 টাকা এবং 8 বছর পরে 12,005 টাকা হয়, বার্ষিক সুদের হার কত টাকা? আমি ধরে নিলাম পি টাকা ছিল, পি টাকা 5 বছর পরে হয়েছে 9,800 টাকা। এরপরে দেখো, এই আরো কথাটা আর নেই। আরো কথাটা না থাকা মানে এই যে 8 বছর পর, এটা প্রথম থেকে 8 বছর পর,
অলরেডি 5 বছরের হিসাব পেয়ে গেছি, তাহলে 5-এর পর থেকে আর কত বছর, 8 বিয়োগ 5 3 বছর, এই গেল টোটাল 5 যোগ 3, 8 বছর পরে হয়েছে টাকাটা 12,005 টাকা। এবার আমাদের বলছে যে বার্ষিক সুদের হার কত। এবার কিন্তু মূলধন চাইনি, এবার চেয়েছে সুদের হার। একটা বিষয় বোঝো, আমার যে 3 বছর সময়, এই 3 বছরের মধ্যে টাকাটার কি পরিবর্তন হলো, 3 বছরে 9,800 থেকে 12,005 হলো, তাহলে 3 বছরে সুদ হিসাবে কত পাওয়া গেল, 12,005 মাইনাস 9,800, এই টাকাটা সুদ হিসাবে পাওয়া গেল। তো আমরা বিয়োগ করছি, এখানে 5 0 2 2 2,205 টাকা 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে, 2,205 ভাগ 3, এই টাকাটা পাওয়া যাবে 1 বছরের সুদ হিসাবে। আচ্ছা 3 7 21, 3 3 9, 3 5 15, 735 টাকা 1 বছরের সুদ। প্রথমে ছিল আমাদের কত বছর, 5 বছর, তাহলে 5 বছরের সুদ হিসাবে কত পাওয়া যাবে, 735 গুণ 5, এই টাকাটা 5 বছরের সুদ। গুণ করছি, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 5 7 35 আর 1 3675 টাকা। এবার ভাবো, এই যে 9,800 টাকা, এর মধ্যে তো 3675 টাকা সুদ আছে, তাহলে বাকি যে টাকাটা আছে সেটা হচ্ছে পি মানে আসল। তাহলে পি বা মূলধন কত, 9,800 বিয়োগ 3675, এটা হচ্ছে আসল বা মূলধন। বিয়োগ করছি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 8 10 থেকে 8 বিয়োগ করলে 2 হাতে 1, 7 8 থেকে 7 বিয়োগ করলে 1, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6,125 টাকা মূলধন। যদি আগের অঙ্কটার মতো এই অঙ্কতেও যদি বলতো মূলধন কত টাকা, উত্তর হতো 6,125 টাকা। কিন্তু এই প্রশ্নটাই বলেছে সুদের হার কত, তো এটা আমরা সূত্রে বসিয়ে করতে পারি। SI = PTR/100। SI কত, SI যে কোনো একটা সুদ নিতে পারো, 1 বছরের নিলে 735, যদি 1 বছরের নাও টি তে 1 লিখতে হবে, যদি 5 বছরের নাও মানে 3,675 নাও তাহলে টি তে 5 লিখতে হবে। আর আমরা জানতে চাইবো, আর পি এর ভ্যালু আমরা পেয়ে গেছি 6,125। আর যদি এটা সহজে করতে চাও তাহলে কি করবে, সুদের হার কাকে বলে আমি কি বলেছিলাম প্রথম ক্লাসে, যে 100 টাকার 1 বছরের সুদকে বলা হয় সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ, এখানে আমরা 1 বছরের সুদ তো পেয়ে গেছি 735 টাকা, তাহলে 735 টাকা 1 বছরের সুদ। আমাদের শুধু বের করতে হবে 100 টাকায় কত টাকা সুদ পাওয়া যায়। এই যে 735 টাকা সুদ পাওয়া যায় কার উপরে, 6,125 এর উপরে। তাহলে 100 তে কত পাওয়া যাবে, কাটাকুটি করতে হবে 100 দিয়ে, গুণ 100। চলো কাটাকুটি শুরু করা যাক। এখানে আমি 25 দিয়ে ভাগ করছি, 25 দুগুণি 50, 50 যদি করি এখানে হয় হচ্ছে 11, 112, তাহলে 4 25 100 থাকবে শুধু 12, 125 মানে 5 25 125। এখানে 25 দিয়ে কাটলে 4, এখানে কাটছি 3 দিয়ে, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, কাটাকুটি পুরো মিললো, তাহলে 3 4 12%, এটা হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন, দারুণ একটা প্রশ্ন ছিল, প্রত্যেকে সলিউশন দেখে নাও। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ওকে চলো, তাহলে সুদের পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। যাদের একটু সময় লাগছে অবশ্যই ভিডিওটা পজ করবে এবং সমাধানটা ভালো করে দেখবে, প্রয়োজনে খাতায় নোট ডাউন করবে। যাদেরই অঙ্ক করতে সমস্যা হয়, অনেকেই আমাকে এখন দেখছি কমেন্ট করছো যে দিদি আমাদের অঙ্কটা একটু উইক, অঙ্কে দুর্বল, আমাদের সময় লাগছে কিন্তু আমরা শিখতে পারছি। এটা শুনে আমার ভালো লাগছে যে তোমরা আমার ক্লাসগুলো করে শিখতে পারছো, এবং এটা যদি আরো ভালো করতে চাও কি করতে হবে, ক্লাসের সাথে সাথে একটা খাতা পেন নিয়ে বসে যেতে হবে। আমি করাচ্ছি তার সাথে সাথে তোমাদের নিজেদেরকেও ভিডিওটা পজ করতে হবে, করে আবার দেখতে হবে। অথবা তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে ভিডিওটা পুরোটা দেখলে, দেখার পর নিজেরা তারপরে কি করবে, ভিডিওতে আরেকবার ভিডিওটা চালাও, প্রশ্নটা দেখে ভিডিও পজ করো, করে নিজেরা দেখো তো সমাধান করতে পারছো কিনা। এইভাবে যদি করো তাহলে দেখবে কতটুকু কি শিখছো সেটা নিজেরাই বুঝতে পারবে। চলো চলে যাচ্ছি পরের টাইপে। টাইপ নাম্বার 6 হচ্ছে আসলের গুণোত্তর বৃদ্ধি। আর তার সাথে বলে রাখি, যারা চাইছো যে আমি এই যে ক্লাসগুলো করাচ্ছি সেই পিডিএফ গুলো চাইছো, এছাড়া
তোমরা আরো অঙ্ক চাইছো প্র্যাকটিস করার জন্য, তাদেরকে বলছি আমরা তোমাদের জন্য রেখেছি একটা ফুল নোটসের ব্যবস্থা, যেখানে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে যা যা বিষয় থাকবে সব বিষয়ের নোটস অ্যাভেলেবেল আছে, এই PDF গুলো থাকবে, এছাড়া আরো অঙ্কের প্র্যাকটিসের জন্য থাকবে, মক টেস্ট থাকবে। তো এই সব কিছু যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে তোমাদেরকে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। ফোন নাম্বারটা সবাই লিখে নিতে পারো, সেটা হচ্ছে 9088890010। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো প্রত্যেকে, 9088890010। এবং যারা নোটস নিয়ে আরো ভালো প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য এই নাম্বারটা দিলাম। খুব কম প্রাইসে, মাত্র 299 প্রাইস রেখে তোমাদের সব সাবজেক্টের নোটস দিয়ে দেওয়া হবে। ওকে, চলো তাহলে টাইপ 6 আমরা শুরু করছি, আসলের গুণোত্তর বৃদ্ধি। কিরকম বলছে, একটি নির্দিষ্ট টাকা নিজের দ্বিগুণ হবে 6 বছরে, তবে 4 গুণ হবে কত বছরে? সহজেই বলবে যে দ্বিগুণ যদি 6 বছরে হয়, 4 গুণ হবে 12 বছরে, 6 দুগুণই 12। না, উত্তর ভুল হয়ে যাবে। এখানে আগে আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপরে বোঝাবো যে এটা তাড়াতাড়ি কি করে করবে। ধরো আমি আজকে 1 টাকা রেখেছি, ব্যাংকে গিয়ে 1 টাকা রেখেছি। দ্বিগুণ হওয়ার অর্থ আমার টাকাটা কত টাকা হয়ে গেছে? 1 এর দ্বিগুণ মানে 2 টাকা। 1 টাকা থেকে যে 2 টাকা হলো, তার জন্য আমি সুদ হিসাবে কত টাকা পেলাম? আমার কাছে 1 টাকা ছিল, ব্যাংকে দেওয়ার পর ওটা 2 টাকা হয়ে গেছে, তাহলে সুদ পেয়েছি কি? আরো 1 টাকা সুদ পেয়েছি, তাই ব্যাংকে গিয়ে 2 টাকা হয়েছে। একইভাবে যদি 4 গুণ হতে হয়, আমার 1 টাকা ছিল, 4 গুণ হয়েছে মানে 4 টাকা হয়েছে, তাহলে সুদ হিসাবে কত টাকা হলো? সুদ পেলাম 3 টাকা, তবে হবে 4 গুণ। এবার এই যে 1 টাকা সুদ পাই কত বছরে? 6 বছরে। 3 টাকা সুদ পাবো কত বছরে? 3 গুণ 6 18 বছরে। উত্তর হবে 18 বছরে। আমরা আবার শর্টকাটে কিভাবে করব সেটা বলি। তোমাদের প্রশ্নে যত গুণ বলা থাকবে, এখানে দ্বিগুণ বলা আছে, সব সময় 1 বিয়োগ করবে। দ্বিগুণ আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1 হচ্ছে 6 বছরে। কত গুণ বলেছে? 4 গুণ। 4 এর থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 3। তাহলে 3 হবে কত বছরে? 1 হচ্ছে 6 বছরে, 3 হবে 3 4 18 বছরে। চলো আর একটা অঙ্ক করে দেখাই, বুঝতে সুবিধা হবে। কি বলছে, একটি নির্দিষ্ট টাকা নিজের 9 গুণ হবে 5 বছরে, তাহলে 65 গুণ হবে কত বছরে? 9 গুণ। যত গুণ বলা থাকবে তার থেকে 1 বিয়োগ করবে, মানে 8। তাহলে 8 হবে হচ্ছে 5 বছরে। বলেছে 65 গুণ, কত বিয়োগ করবে? 1। 65 থেকে 1 বিয়োগ করলে হয় 64। এবার করো, 8 হচ্ছে 5 বছরে, 1 হবে কত বছরে? 5/8 বছরে। 64 হবে কত বছরে? 5/8 গুণ 64 বছরে। 8 8 64, 5 8 40। আমি ঐকিক নিয়মে করে দেখালাম, কেউ শর্টেও করতে পারো, যে 64 8 এর 8 গুণ, তাহলে এদিকেও 8 গুণ হবে, 5 8 40 বছরে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 40 বছরে। দেখে নাও বুঝতে পারছো কিনা। এরকমই একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্কে করতে দেবো, প্রত্যেকে দেখে নাও বুঝতে পারছো কিনা। আর হোমওয়ার্ক মানেই তোমরা জানো ক্লাস শেষ নয়, আমি মাঝামাঝি টাইপ করাতে করাতে সেটা শিখতে পেরেছো কিনা তার জন্য একটা করে হোমওয়ার্ক কোশ্চেন দিই। তো সেরকমই একটা হোমওয়ার্ক কোশ্চেন দেবো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা। এবার প্রত্যেকে এইটার আনসার হোমওয়ার্কে দেবে, কি লিখে দেবে? টাইপ 6 কোশ্চেন নাম্বার 3। প্রত্যেকে হোমওয়ার্কে লিখবে টাইপ 6 কোশ্চেন নাম্বার 3, লিখে যে অপশনটা মনে হচ্ছে সেই অপশনটা লিখতে পারো বা আনসারটা লিখতে পারো। আমি প্রত্যেকে কমেন্ট করে জানাবো কার কার উত্তর ঠিক হয়েছে। ওকে, কি প্রশ্ন ছিল? একটি নির্দিষ্ট টাকা নিজের 6 গুণ হবে 3 বছরে, তাহলে তার 51 গুণ হবে কত বছরে? ভীষণ সোজা একটা প্রশ্ন, ঠিক আগের মতোই করতে হবে। যারা এখনো বুঝতে পারছো না, আগের অঙ্কটা একবার দেখে আসো, অবশ্যই এটা কমেন্ট করতে পারবে। যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেককে এটা কমেন্ট করতে হবে। পরের প্রশ্ন, কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 3 বছরে নিজের 7/6 গুণ হয়, তবে সুদের হার কত? যখনই বলছে নিজের 7/6 গুণ হবে, এই 6 মানে হচ্ছে তাহলে আসল, 6 মানে আসল, 7 মানে হচ্ছে সুদ আসল, সুদ আসল। তাহলে কত টাকা সুদ বলো তো? তাহলে সুদ পেয়েছে কত? 7 বিয়োগ 6, 1 টাকা, তার মানে সুদ। এই যে 1 টাকা সুদ, এটা কত বছরে পাওয়া গেছে? 3 বছরে। তাহলে 3 বছরে যদি 1 টাকা সুদ পাওয়া যায়, তাহলে 1 বছরের সুদ কত টাকা? 1/3 টাকা। আমাদের চেয়েছে সুদের হার কত। একটু আগেও আমরা এরকম একটা অঙ্ক করলাম না, সুদের হার মানে কি? 100 টাকার 1 বছরের সুদ। 1 বছরের সুদ 1/3 টাকা। এবার আমাদের বার করতে হবে 100 টাকায় কত। তাহলে 1/3 টাকা সুদ পাচ্ছি, কার উপরে? আসল কত টাকা? 6 টাকা। তাহলে 100-তে কত?
এটা হচ্ছে আমাদের কাজ। দেখো 1/3, এই 6টা আমাদের কি হয়ে যাবে উল্টে গেলে 1/6 হয়ে যাবে। 6/1 ছিল ভাগটা, গুণ হলে 1/6 হবে, গুণ 100, এটা আমার আসছে। আচ্ছা 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণি 6, এখানে 50, তাহলে 50/9 ভাগ করছি 5 নং 45, 5 পূর্ণ 5-এর 9% হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। টাইপ 6 এর মধ্যেও কিন্তু একটু ভ্যারাইটি আমি দেখিয়ে দিলাম, যা যা আসতে পারে সব প্রশ্নই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে চলো, তাহলে এই আনসারটাও আমরা করে ফেলেছি। এবার চলে যাব পরবর্তী টাইপে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টাইপ কি আছে। টাইপ 7 আসলকে বহু অংশে বিভাজন, বিষয়টা কি একবার দেখে নেওয়া যাক। বলছে 2600 টাকা 2টি স্কিমে বিনিয়োগ করা হয়েছে। প্রথম স্কিমের সুদের হার বার্ষিক 10% এবং সময় 5 বছর। দ্বিতীয় স্কিমের সুদের হার বার্ষিক 9% এবং সময় 6 বছর। যদি দুই স্কিমের সরল সুদ সমান হয় তবে প্রথম স্কিমে কত টাকা বিনিয়োগ করা হয়েছে তা নির্ণয় করো। আচ্ছা আমি ধরে নিলাম প্রথম স্কিমে P1 টাকা বিনিয়োগ করা হয়েছে আর দ্বিতীয় স্কিমে P2 টাকা বিনিয়োগ করা হয়েছে। বলেছে এদের যে দুই স্কিমের সরল সুদ সমান হবে। সরল সুদ সমান হওয়ার অর্থ কি, PTR/100, এটা সরল সুদের ফর্মুলা। তাহলে PTR/100 টা সমান হবে, তাহলে PTR বাই টাইম, প্রথমে টাইম কত ছিল 5 বছর, রেট ছিল 10%, 10/100, এটা সমান সমান, এটা সমান হবে কার সাথে, দ্বিতীয় স্কিমে P2 ইন্টু টাইম 6 বছর আর রেট বলা আছে 9%, 9/100 সাথে। আমি 100টা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ দুদিক থেকে এটা কি হবে, কেটে যাবে। তাহলে যখনই দুটো স্কিমের বলা থাকবে সরল সুদ সমান, তাহলে আমাদের কিন্তু এই 100 গুলো লেখার দরকার নেই। এবার দেখো P2 টাকে আমি এই সাইডে আনছি, তাহলে P1/P2, আর এখানে রয়ে গেল কে 6 গুণ 9 বাই এখানে 5 গুণ 10, এই 5 গুণ 10টাকে আমি নিচে নিয়ে চলে এলাম। তাহলে এবার কাটাকুটি করছি, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, আলটিমেটলি 3 নং 27, 5 5 25, 27/25, বা আমরা বলতে পারি দুটোর অনুপাত হচ্ছে 27:25। তাহলে ডাইরেক্টলি আমরা অনুপাত কি করে করতে পারি, দুটো স্কিমে ভাঙলে আমরা দেখো P2 এর সাথে যেটা ছিল সেটা P1 এ নিয়ে আসলাম বাই দিয়ে, আর P1 এর সাথে যেটা ছিল সেটা P2 তে নিয়ে আসলাম। তাহলে ক্রস করে আমরা রেশিও করলে এখানে ডাইরেক্টলি 27:25 পাবো। ওকে, এবার ভাবো যে প্রথম স্কিমে 27 টাকার পরের স্কিমে যদি 25 টাকা নেয়, তাহলে মোট যোগফল কত টাকা হয়, 52 টাকা 52 ইউনিট, কিন্তু মোট টাকা ছিল 2600 টাকা। এবার আমরা তুলনা করব, 52 মানে হচ্ছে 2600 টাকা, তাহলে 1 মানে কত, 5 দিয়ে ভাগ করছি, 5 দুগুণি 10 এর 0, হাতে 1, 5 5 25 আর 1 26, মানে 1 মানে হলো 50 টাকা। চেয়েছে প্রথম স্কিমে কত টাকা বিনিয়োগ হয়েছে, মানে 27, তাহলে 27 মানে কত, 27 গুণ 50, 27 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে হয় 135, মানে 1350 টাকা প্রথম স্কিমে বিনিয়োগ করা হয়েছে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকের সলিউশন। তাহলে 27:25টা আমাদের ডাইরেক্টলি করতে গেলে কি করতে হতো, দেখো P1 এর জন্য পরের দুটো গুণ করতাম, 6 গুণ 9 10 গুণ 5 করলে আমরা ডাইরেক্টলি 27:25টা পেয়ে যেতাম। দেখে নাও সলিউশন। প্রত্যেকের আশা করি ক্লিয়ার হলো যে এই টাইপের প্রশ্ন থাকলে আমাদেরকে কিভাবে সমাধান করতে হবে। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কভার করে ফেললাম। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। বলছে একজন লোক 2600 টাকা 3টি ভাগে ভাগ করে বিনিয়োগ করেন 4%, 6% এবং 8% সরল সুদের হারে। এবার কিন্তু দুটো ভাগ না, 3টে ভাগ। এবার বলছে যে 1 বছর শেষে 3টি ক্ষেত্রে সমান সুদ পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন। এবার টাইমটাও সেম। তাহলে ভাবো P1 টাকা, P2 টাকা আর P3 টাকায় ভাগ হয়েছে। T আর বাই 100 সবকটা কি সরল সুদের হার সমান, তাই বাই 100টা আর লিখবো না। টাইমও সমান মানে 1 করেই হবে, শুধু রেটটা আলাদা, প্রথমে 4%, তারপর 6% আর তারপর 8%। এখান থেকে কি আমরা P1 P2 P3 রেশিও বলতে পারবো? কেউ কি বলতে পারবে?
হ্যাঁ পারবো। যারা ভাবছো 4:6:8 একেবারেই না, যদি এরকম গুণফল আকারে সমান থাকে তাহলে P1:P2:P3 বের করার নিয়মটা আমি অনুপাত চ্যাপ্টারে তোমাদের পড়িয়েছিলাম। যারা ক্লাস করনি, ক্লাস অবশ্যই করতে হবে। কি করতে হয়? 1/4 উল্টে দিতে হয় 1/6:1/8, এটা আমাদের করতে হবে। তো এখানে দেখো 24 আমরা পাচ্ছি, 6, 4 আর 8 এর লসাগু, প্রত্যেকটাকে 24 দিয়ে গুণ করে দাও। 1/4 গুণ 24 1/6 গুণ 24 1/8 গুণ 24, এটা আমরা করলাম। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? 4, 6, 24। এখানে পেলাম 4, 6, 24 আর এখানে পেলাম 3, 8, 24। তাহলে 6:4:3 এই হয়ে গেল এদের অনুপাত। তাহলে মোট কত? 6 যোগ 4 যোগ 3 মানে 13 ইউনিট, মানে তাহলে কত টাকা? 2600 টাকা। 1 ইউনিট মানে তাহলে কত টাকা? 13 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26, 200 টাকা। চেয়েছে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন। 4% মানে প্রথমটা, মানে P1। তাহলে P1 এর রেশিও কত? 6। তাহলে 6 গুণ 200 মানে 1200 টাকা। তাহলে প্রথমে কত টাকা বিনিয়োগ করেছিল? 1200 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। দেখে নাও সলিউশন। দারুণ দারুণ সব অঙ্ক কিন্তু আজকের ক্লাসে আমি করাচ্ছি। যারা আজকের ক্লাসটা করবে না তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। যারা আজকের ক্লাসটা করবে না অনেক কিছু মিস করে যাবে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পাবে। ওকে, এই চ্যাপ্টার মিস করার কোনো জায়গা নেই। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে? একটি নির্দিষ্ট মূলধনের 1/3 অংশ 7% সুদের হারে, 1/4 অংশ কত 8% সুদের হারে আর বাকি অংশ 10% সুদের হারে বিনিয়োগ করা হয়। তাহলে যদি এর দ্বারা মোট বার্ষিক আয় 561 টাকা হয় তবে মূলধন কত টাকা ছিল? তো প্রথমেই আমি তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখনই মূলধনকে অংশে বিভক্ত করা হবে 1/3 অংশ 1/4 অংশ, তখনই হরগুলোর লসাগু নাও, মানে 3 আর 4 লসাগু হয় 12। তো আমি ধরে নিলাম মোট টাকা হচ্ছে 1200। তাহলে 1200-র 1/3 অংশ, 1200-কে যদি আমি ভাগ করি, 1200-র 1/3 মানে হচ্ছে 400 টাকা। এই 400 টাকা 7% সুদের হারে কি হয়েছে? বিনিয়োগ হয়েছে। 1200-র 1/4 অংশ মানে 300 টাকা, 300 টাকা 8% সুদের হারে বিনিয়োগ হয়েছে। তাহলে 400 আর 300 700 হয়ে গেল। 1200 থেকে 700 বাদ দিলে বাকি রইল 500 টাকা। এই 500 টাকা 10% সুদের হারে বিনিয়োগ হয়েছে। এবার বলছে এর দ্বারা মোট বার্ষিক আয় 561 টাকা হলে এর দ্বারা 561 টাকা আয় হয়েছে, তাহলে মূলধন কত টাকা ছিল? আচ্ছা, এই যে আমরা মূলধন 1200 ধরে নিয়েছি, এখান থেকে আয়টা আগে দেখি। 400-র 7% মানে পার্সেন্ট থাকলে কি হয়? দুটো শূন্য কেটে যায়। তাহলে 400-র 7% মানে 28 টাকা। এদিকে 300-র 8% দুটো শূন্য কেটে গেল, 3 8 24 টাকা। আর 500-র 10% তার মানে দুটো শূন্য কেটে গেল, 5 10 50 টাকা। তাহলে টোটাল আয় কত হওয়ার কথা? 8 আর 4 12, 2 হাতে 1 6 7 8 9 10, 102 হওয়ার কথা, কিন্তু আয় হয়েছে কত? 561 হয়েছে। তাহলে 102 মানে আমরা বলতে পারি তো 561। তাহলে 1 মানে কত সেটা আমাদের বার করতে হবে। আর চেয়েছে আমাদের মূলধন কত ছিল, মানে 1200-র ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে। প্রত্যেকে একবার ট্রাই করো। 1 মানে কত আর 1200-র মানে কত? প্রত্যেকে বলো তো কমেন্টে কি হবে আনসার। প্রত্যেকে কমেন্ট করো কি হবে আনসার। দেখো, আমরা যদি এখানে ঐকিক নিয়ম প্রয়োগ করি 561 ভাগ 102, এখানে 561 ভাগ 102 গুণ 1200, তো আমরা 2 দিয়ে ভাগ করলে এখানে আসছে 600, 2 দিয়ে ভাগ করলে এখানে আসছে 5 দুগুণী 10, 2 1 2 51। এবার 51 দিয়ে ভাগ করছি, 51 1 51, 6 থেকে একবার দিলে 5, 51 1 51, 11 গুণ 600 মানে 6600 টাকা হয়ে গেল আমাদের মূলধন। কারা কারা সলিউশন করতে পেরেছিল অবশ্যই বলবে। তোমাদের যে ক্যালকুলেশনের টাইম দিলাম, কারা কারা সলিউশন করেছিলে, ক্যালকুলেশন করেছিল, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
তো এই হয়ে গেল আমাদের তিনটে কোশ্চেন। টাইপ নাম্বার হয়তো আমরা 7 করছি, টাইপ নাম্বার 7 আমাদের ডান। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে কি কি টাইপের প্রশ্ন হতে পারে, সব টাইপ আলাদা করে বলেছি। এবার টাইপ 8, যেখানে আমি মিশ্র প্রশ্ন বাদ রাখবো না, তাই জন্য এই টাইপটা নিয়ে আসা। কি আছে দেখো, সর্বনিম্ন কত বছরের জন্য 2600 টাকার 6.23% হারে সরল সুদ একটি পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, 2600 টাকা পি, সরল সুদ বলেছে, তাহলে টি আর বাই 100 টি আমাদের জানা নেই। এটা বলেছে সর্বনিম্ন কত বছর হতে হবে, আর বলা আছে 6.23%, 6.23। এটাকে যদি আমরা ভাঙি 3 6 18 আর 2 20/3, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আসবে, কাটাকুটি করলে 2 1 কে 2, 15 দুগুণে 30, তার মানে 1/15 ডাইরেক্টলি লিখলাম, তাই বাই 100টা লিখলাম না। বাই 100টা এখানে এই যে 300 এখানে ক্যালকুলেট করেছি। কেউ না বুঝতে পারলে তাহলে কি করবে, 20/3 আবার পুরোটা বাই 100 করতে পারো। এবার আমরা কি করছি দেখো, কাটাকুটি করছি। 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 দুগুণে 10 শূন্য, তাহলে 520/3 ইন্টু টি। দেখো 3 দিয়ে আমি 520 কাটতে পারবো না, তাহলে সময় এই যে টি, এটা সর্বনিম্ন কত হলে এটা পূর্ণ সংখ্যা হবে। যদি এটা সর্বনিম্ন 3 হয় তবে এই 3টা কাটবে আর সরল সুদটা পূর্ণ সংখ্যায় আসবে, নয়তো ভগ্নাংশে আসবে। তাই উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 3 বছর। এই টাইপের প্রশ্ন দেখলে তাই জন্য কেউ ঘাবড়ে যেও না, একদম প্লেন প্রশ্ন ছিল, সুদের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছিল। অনেকেই প্রথমেই প্রশ্নে সর্বনিম্ন দেখলে ঘাবড়ে যাবে যে ম্যাম সর্বনিম্ন লেখা তো করাননি, তাহলে কি ম্যাম এই টাইপটা করালেন না? তো এটার জন্যই আমি দেখিয়ে দিলাম মিশ্র প্রশ্ন এরকম তৈরি হতে পারে, যেগুলো করিয়েছি তার মধ্যেই আছে। তাই নিশ্চিন্তে পরীক্ষায় যেমন শিখিয়েছি সেইভাবে করা শুরু করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এ বি কে 2500 টাকা ও সি কে কিছু টাকা 7% সরল সুদের হারে ধার দেয়। 4 বছর পর এ বি ও সি এর থেকে সুদ হিসাবে 1120 টাকা পায়, তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিল? প্রথমত হচ্ছে এ বি কে 2500 টাকা ধার দিয়েছে, 2500 টাকা পি, কত বছরের জন্য? 4 বছর পর, 4 বছরে, আর কত? 7% সুদের হারে বাই 100। এটা তাহলে বি এ কে সুদ হিসাবে দেবে, পিটিআর বাই 100, তাহলে শূন্য দুটো কেটে দিলাম, 4 25 100, 100 গুণ 7 700। তাহলে এই যে 4 বছর পর 1120 টাকা এ পেয়েছে, তার মধ্যে বি তো 700 টাকা দিয়ে দিয়েছে, তাহলে সি কত টাকা দিয়েছে? 1120 বিয়োগ 700, এত টাকা দিয়েছে সি সুদ হিসাবে। কত টাকা দেখো, 0 2 2 4, 420 টাকা দিয়েছে সি সুদ হিসাবে। এবার সি এর টাকাটা আমি পি টাকা ধরলাম, কত বছর? 4 বছর, রেট 7% বাই 100, এটা কার সাথে সমান? 420 সাথে সমান। কাটাকুটি করছি, দেখো 4 25 100, এখানে 25 নিলাম, তাহলে পি এর ভ্যালু কত? 420 গুণ 25 বাই 7, এই 7টা কাটাকুটি হলে 6 7 42 আর 0, তাহলে 25 গুণ 60, 5 6 30 এর 0 হাতে 3, 6 দুগুণি 12 আর 3 15, মানে 1500 টাকা সি কে ধার দিয়েছিল বি। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন ভালো করে। তাহলে মিশ্র প্রশ্ন কিরকম কিরকম হতে পারে সেটা দেখালাম, এবং এটা দেখে বুঝতেই পারছো যে মিশ্র প্রশ্নতেও কিন্তু আমি যে টাইপ করিয়েছি তার বাইরে যাবে না, যা পিটিআর বাই 100 করিয়েছি সেগুলো দিয়েই মিশ্র প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা করে আসতে পারবে, এটা নিশ্চিন্তে থাকো, যদি আমার ক্লাস করে যাও তো। এখানেই আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ চ্যাপ্টারটা শেষ হলো। এর পরের ক্লাসটা ধামাকাদার ক্লাস আসতে চলেছে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট সবার একটা ভয়ের জায়গা, চক্রবৃদ্ধি সুদ। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্লাসটা কে কে করতে চাও তারা অবশ্যই কমেন্ট করো কম্পাউন্ড ইন্টারেস্ট লিখে, এবং অবশ্যই আমি দেখবো যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস চলে আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।